আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম। শুরুতেই সংবাদ শিরোনাম। বিশ্বকাপে বিকেলে সৌদি আরবের মুখোমুখি আর্জেন্টিনা, প্রতিটি মুহূর্ত রাঙাতে চান লিওনেল মেসি। বাংলাদেশ থেকে হজে যাওয়ার সুযোগ পাবেন 1,30,000 মুসল্লি, জানালেন ধর্ম প্রতিমন্ত্রী। বৃহস্পতিবার যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে সাজ রব। এবং রওশন এরশাদ দেশে আসার পর জাতীয় পার্টির দ্বন্দ্ব মিটে যাবে বলেন মশিউর রহমান রাঙা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতে বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ জেতার শেষ সুযোগ, তাই প্রতিটি মুহূর্ত রাঙাতে চান সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। আজ সৌদি আরবের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এ কথা জানান আর্জেন্টাইন অধিনায়ক। বিকেল 4টায় কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। এস এম আশরাফের রিপোর্ট। দোহায় সংবাদ সম্মেলনে ঢুকতেই একদল আর্জেন্টাইন সাংবাদিক হাততালি দিয়ে স্বাগত জানালেন লিওনেল মেসিকে। একজন ফুটবলারকে কতটা ভালোবাসলে বা শ্রদ্ধা করলে এমনটা করা যায়, ফিফার জনাকীর্ণ সংবাদ সম্মেলনে তা অবলোকন করলেন বাকি বিশ্বের সাংবাদিকরা। পাশে থাকা মিডিয়া ম্যানেজারকে এমন মুহূর্ত সামাল দিতে হিমশিম খেতে হয়। প্রত্যেকেই চার অন্তত একটি প্রশ্ন করতে, তবে সে সুযোগ সবার হয়নি। 7 বারের বিশ্বসেরা ফুটবলার মেসি যা বলেছেন তাতে তার সমর্থকদের স্বপ্নের পরিধিটা আরও বেড়ে যাবে। শক্তিমত্তা কিংবা ইতিহাস কোনো বিবেচনাতেই সৌদি আরবকে শক্ত প্রতিপক্ষ বলা যায় না, তবে প্রতিদ্বন্দ্বীদের নিয়ে ভেবে নিজের স্বাভাবিক খেলায় ব্যাঘাত ঘটাতে চান না আর্জেন্টিনার জার্সিতে সর্বোচ্চ গোলের মালিক। বাংলাদেশ থেকে এবার হজে যাওয়ার সুযোগ পাবেন 1,30,000 মুসল্লি, যা গতবার ছিল 60,000। সৌদি আরবের সাথে এই বিষয়ে আলোচনা হয়েছে বলে এচএন বাংলাকে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল। তিনি আরও জানান, যারা আগে নিবন্ধন করেছেন তারা অগ্রাধিকার পাবেন। মাহবুব কবির চপলের রিপোর্ট। নিবন্ধন করেও হজে যেতে পারেননি হাজার হাজার মুসল্লি, কারণ করোনার কারণে গেলবার বাংলাদেশ থেকে 60,000 মুসল্লিকে হজের সুযোগ দেয় সৌদি আরব। ইসলামের অন্যতম এই ফরজ আদায়ে মুখিয়ে আছেন অনেকেই। এ নিয়ে সৌদির সাথে দেনদরবার করেছে সরকার। পাওয়া গেছে সবুজ সংকেত। এবার 1,30,000-এর মতো মুসল্লি হজের সুযোগ পাবেন বলে জানালেন ধর্ম প্রতিমন্ত্রী। আমাদের সাথে যে আলোচনা হয়েছে সে আলোচনার মধ্যে আমরা এটা বুঝতে পারছি যে এবার আমাদের পূর্ণাঙ্গ হজ হবে, অর্থাৎ সবাই যেতে পারবে আর কি। এবং 65 বছরের বারটাও হয়তোবা এটা উইথড্র করবে যদি কোনো আল্লাহর কোনো গজব নাদিল না হয়। আমরা এবার আশা করছি যে 1,30,000-এর মতো আমরা পেতে পারি, প্লাস মাইনাস হতে পারে। এই কারণেই সৌদি গভর্নমেন্টের সাথে বাংলাদেশ গভর্নমেন্টের এমইউ হয়েছে 13ই নভেম্বর। অ্যাজ পার রুল হলো এটা যে সিরিয়াল যার যেটা আছে সেই সিরিয়ালে এসে যাবে, এটাকে অতিক্রম করার কোনো সুযোগ নেই। গেলবার সরকারি বেসরকারি প্যাকেজে হজে যেতে 5 লাখের বেশি টাকা খরচ হয়েছে মুসল্লিদের, তবে এবারেরটা এখনও নির্ধারণ হয়নি। ধর্ম প্রতিমন্ত্রী জানান, প্রতারণা বন্ধে এজেন্সিগুলোকে রাখা হবে কঠোর নজরদারিতে। হজ আইন 2021 পাশ হয়েছে। এই আইনের আওতায় যদি কেউ যে কোনো ধরনের অপরাধ করুক না কেন, সর্বনিম্ন এবং সর্বোচ্চ এদের জরিমানার থেকে আরম্ভ করে জেল দেওয়ার
সেই সক্ষমতা রাখা হয়েছে। ইতিপূর্বে তো আমরা অনেকগুলো নিয়েছি, অনেকগুলো আপনার 3 বছরের সাসপেন্ড করেছি, 5 বছরের সাসপেন্ড করেছি, তারপরে 10 লাখ টাকা জরিমানা, 5 লাখ টাকা জরিমানা, তারপরে কতগুলো একবারে বাতিল করে দেওয়া হয়েছে, এরকম অনেক কিছু করা হয়েছে ইতিপূর্বে। রুট টু মক্কা সার্ভিসের আওতায় ঢাকায় ইমিগ্রেশন সম্পন্ন করে নির্ধারিত বিমানে সৌদি আরবে যেতে পারবেন হজ যাত্রীরা। তাদের আর কোনো কষ্ট হচ্ছে না। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। সুন্দর একটা সিস্টেম। যশোরে আগামী বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। শহর জুড়ে মাইকিং ছাড়াও চলছে লিফলেট বিতরণ। জেলা সদর ও যশোরের ৮ উপজেলায় আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনে চলছে যশোর স্টেডিয়ামের সমাবেশ সফল করার প্রস্তুতিমূলক সভা। 1972 সালে যশোরের এই স্টেডিয়ামে ভাষণ দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। একই মাঠে 50 বছর পর জনসভায় ভাষণ দেবেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ঢাকার বাইরে যশোরই হচ্ছে প্রধানমন্ত্রীর সাংগঠনিক সফরের প্রথম জেলা। স্টেডিয়ামের গ্যালারি লাল সবুজ রঙে রাঙানো হয়েছে। বিশাল আকৃতির নৌকা বানিয়ে করা হচ্ছে জনসভার মঞ্চ। শহরের সড়ক সংস্কার করা ছাড়াও দেয়ালে লাগানো হয়েছে নতুন রং। জননেত্রী শেখ হাসিনা যশোর স্টেডিয়ামে আসছে, এতে আমরা অত্যন্ত খুশি। আমাদের দাবি আমাদের এই স্টেডিয়ামটা আন্তর্জাতিক মানের করা হোক। আমাদের বিমানবন্দরটি খুবই গুরুত্বপূর্ণ ভারতের সাথে যোগাযোগের জন্য, তাই এটিকে আন্তর্জাতিক মানের বিমানবন্দর করা হোক। এবং আমাদের পার্শ্ববর্তী আব্দুর রাজ্জাক মাঠকেও এই জনসভার সাথে সম্পৃক্ত করা হয়েছে। এই স্থানে প্রায় লক্ষাধিক লোকের বসার স্থান আছে। আমাদের ব্যাপক প্রস্তুতি আছে। আমাদের প্রথম অবস্থায় আমাদের আশা করেছিলাম 6 লক্ষ লোকের সমাবেশ হবে, বর্তমান অবস্থায় আমাদের 10 লক্ষের অধিক লোক এখানে সমাবেত হবে। টিআরএম প্রকল্প বাস্তবায়ন করা দরকার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, এটা আমাদের প্রথম দাবি। দ্বিতীয় দাবি হচ্ছে যে আমাদের এখানে মেডিকেল কলেজ আছে, কিন্তু মেডিকেল কলেজের সাথে হসপিটাল নেই। জাতীয় পার্টির যে দ্বন্দ্ব তা বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ দেশে আসার পর মিটে যাবে বলে মন্তব্য করেছেন সাবেক জাপা মহাসচিব মশিউর রহমান রাঙা। তার মতে এই রাজনৈতিক দ্বন্দ্বে দেবর ভাবির সম্পর্কে বড় ধরনের কোনো অবনতি ঘটবে না। রংপুরে পল্লী নিবাসে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হোসেন মোহাম্মদ এরশাদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সাথে তার কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব নেই। সময়ের সাথে এসব সমস্যার সমাধান হবে বলেও মনে করেন মশিউর রহমান রাঙা। পূর্ববাসীর উদ্দেশ্যে এইটুকুই বলবো যে আসলেই জাতীয় পার্টির একটা আমার থেকে তারা বেশি ওয়েল উইশার জাতীয় পার্টির। সেই কারণে আমি অনুরোধ করবো যে আপনারা অধৈর্য হবেন না, একটু অপেক্ষা করেন, হয়তো সব সমাধান হয়ে যাবে। আমি চেষ্টা করবো আবারও যদি আমাকে রাজনীতি নাও করতে হয়, এমপিশিপ নাও নিতে হয়, তারপরে যদি জাতীয় পার্টি এক হয়ে সারা দেশে দল পরিচালনা করে আমি স্বাগত জানাবো। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন 3 বাহিনী প্রধান। সশস্ত্র বাহিনী বিভাগের সর্বাধিনায়ক রাষ্ট্রপতি আব্দুল হামিদের সাথে সোমবার সন্ধ্যায় সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। সাক্ষাৎকালে সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা তাদের নিজ নিজ বাহিনীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। দিবসটি উপলক্ষে সশস্ত্র বাহিনীর সদস্যদের অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি বলেন, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সশস্ত্র বাহিনীর সদস্যরা তাদের কর্মকাণ্ডের মাধ্যমে দেশের জন্য সম্মান বয়ে এনেছেন। রাষ্ট্রপতি আশা করেন সশস্ত্র বাহিনীর সদস্যরা পেশাগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে আগামীতেও দেশের উন্নয়নে আরও অবদান রাখতে সক্ষম হবেন। বৈশ্বিক মন্দাতেও সাধারণ মানুষের কষ্ট লাঘবে বেশি দাম দিয়ে জ্বালানি ও খাদ্যপণ্য কেনা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সোমবার সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা জানান। সবার সহযোগিতায় সংকট কাটিয়ে দেশ এগিয়ে যাবে বলেও এ সময় প্রত্যাশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা নতুন নতুন সেনা বাহিনীর ঘাঁটি তৈরি করা থেকে শুরু করে অনেক কাজ আমরা করেছি, কারণ আমরা চাই আমাদের সশস্ত্র বাহিনীকে একটা সময়োপযোগী হোক। আর সেই লক্ষ্য নিয়েই আমরা বিভিন্ন
এলাকা ভিত্তিক একেবারে যেভাবে জাতির পিতা আমাদেরকে প্রতিরক্ষা নীতি করে দিয়েছেন তারই ভিত্তিতে ফোর্সেস গোল 2030 করে সেটা বাস্তবায়নের মাধ্যমে সশস্ত্র বাহিনীকে আমরা শক্তিশালী করে দিচ্ছি। বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত সাধারণ মানুষের জন্য মরার উপর খাড়ার ঘা বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার না করলে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ করার ঘোষণা দেন তিনি। এই সময় পুলিশের কাছ থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 2 জঙ্গি ছিনিয়ে নেয়াকে সরকারের সাজানো নাটক বলেও দাবি করেন মির্জা ফখরুল। মরার উপরে খাড়া ঘা। একদিকে চাল ডাল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বেড়েই চলেছে, ইনফ্লেশন চরম পর্যায়ে যাচ্ছে। কিছুদিন আগেই আমরা বিদ্যুতের দাম বাড়ানো হলো, গ্যাসের দাম বাড়ানো হয়েছে, পানির দাম বাড়ানো হয়েছে, এখন আবার আরো দফা বিদ্যুতের দাম বাড়িয়ে সাধারণ মানুষের জীবনকে তারা দুঃসহ করে তুলবে। সরকারকে পরিষ্কার ভাষায় বলতে চাই যে এই দাম যদি না কমানো হয়, বিদ্যুতের দাম যদি আগে না হয়, তাহলে জনগণই তার প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করবে। বীজ উৎপাদন কেন্দ্রের সংরক্ষিত গম ও বোরো ধানের বীজ বিএডিসির বিক্রয় কেন্দ্রের সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন ঠাকুরগাঁওয়ের কৃষকরা। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ঊর্ধ্বতন কর্মকর্তার মৌখিক নির্দেশে বীজ সরবরাহে পরিবহন ঠিকাদারের কাজ স্থগিত রাখা হয়েছে। তবে পরিবহন ঠিকাদারের অভিযোগ, লিখিত কার্যাদেশ পেলেও সিন্ডিকেটের ইশারায় বীজ সরবরাহ স্থগিত রেখেছে কর্তৃপক্ষ। এদিকে সময় মতো বীজ না পেলে উৎপাদন লক্ষ্যমাত্রা ব্যাহত হওয়ার আশঙ্কা করছে কৃষি বিভাগ। ঠাকুরগাঁও থেকে ফিরোজ আমিন সরকারের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। উত্তরাঞ্চলের ঠাকুরগাঁওয়ে নভেম্বর মাস থেকে শুরু করে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত গম বোনার সময় কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির সরকারি বীজে ফলন ভালো হওয়ায় সেই বীজে বেশি নির্ভরশীল কৃষকরা। তবে হঠাৎ করে বিএডিসি বীজ সরবরাহ বন্ধ করে দেয়ায় গম ও বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষিজীবীরা। সময় মতো যদি বীজ না পাই তাহলে আমাদের ফলন একেবারে খুবই কম হয়। এই বছরে বীজ পাবো কি না সন্দেহ আছে, জমি রেডি করতেছি, বেশি লেট হলে আমাদের ফলন কম হবে। বীজ সরবরাহ প্রতিষ্ঠানের অভিযোগ, দরপত্র কমিটির মূল্যায়ন শেষে 10 নভেম্বর কার্যাদেশ পেয়ে বীজ সরবরাহের কাজ শুরু করা হয়, কিন্তু হঠাৎ বীজ সরবরাহ বন্ধ রাখার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। 10 তারিখ আমাকে কার্যাদেশ দেওয়া হয়, হঠাৎ করে আমার কাজকর্ম বন্ধ করে দেওয়া হয়েছে। কৃষকরা ঠিকমতো এখন আমি বীজ সরবরাহ করতে পারতেছি না, এতে ক্ষেত্রে আমিও ক্ষতিগ্রস্ত হচ্ছি, চাষিরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। জেলা কৃষি বিভাগ ও ঠাকুরগাঁও শিবগঞ্জ বীজ উৎপাদন ও উন্নয়ন কেন্দ্রের কর্মকর্তারা বলছেন, বীজ সরবরাহ বন্ধের বিষয়টি তাদের জানা নেই। সরকারি পর্যায়ে এখন পর্যন্ত যে বীজ সেটা বিএডিসি সরবরাহ করে থাকে, আর বিএডিসির বীজ সংক্রান্ত কোনো জটিলতার বিষয়টি আমাদের জানা নেই। ডিসেম্বরের 15 তারিখও যদি পার হয়ে যায় কোনো কারণে, সেক্ষেত্রে ফলনের প্রভাব পড়তে পারে। চাষিরা ক্ষতিগ্রস্ত হবে, সময়মত বীজ পাবে না, এটা এলাকায় একটা চাষি পর্যায়ে একটা বীজ সৃষ্টি হবে। জেলা কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে 44,699 হেক্টর জমিতে গম আবাদের লক্ষ্যমাত্রা অর্জনের বিপরীতে প্রয়োজন 6,258 মেট্রিক টন বীজ। অন্যদিকে 60,150 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা অর্জনের প্রয়োজন 1,634 মেট্রিক টন বীজ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বৈরী আবহাওয়া, কৃষি উপকরণের মূল্যবৃদ্ধি, ক্ষতিকর পোকা এবং ইঁদুরের আক্রমণে ক্ষতির শঙ্কায় পটুয়াখালীর আমন চাষিরা। এবার প্রত্যাশা অনুযায়ী ফলনও হয়নি। আবার ধানের বাজার দরও নিম্নমুখী। এই অবস্থায় বাজার দর বাড়ানো সহ মাঠ পর্যায়ে সরাসরি ধান কেনার দাবি জানিয়েছেন কৃষকরা। পটুয়াখালী থেকে জাহিদ রিপনের রিপোর্ট, জানাচ্ছেন বিপ্লব রায়। মৌসুমের শুরুতেই অনাবৃষ্টিতে চাষ সংকটে পড়েছে পটুয়াখালীর প্রায় 2 লাখ হেক্টর আমন জমি। মৌসুমের শেষ সময়েও প্রাকৃতিক দুর্যোগ আর ক্ষতিকর পোকা ও ইঁদুরের আক্রমণ, চাষ উপকরণের উচ্চ বাজার দর এবং ধানের দাম নিম্নমুখী থাকায় ক্ষতির আশঙ্কায় পড়েছেন কয়েক হাজার আমন চাষি। ওষুধ বড়ি কিনে বহুত টাকা খুশ, এবার ধান তো দেখে নেই, সিডে হয়ে গেছে। আমার ভাই একখানি জায়গায় মনে হয় যে নর্মাল 15 থেকে 18,000 টাকা লস হয়েছে। এটা ধান দেওয়া হয়েছে, বিক্রি হয়েছে, কিন্তু একখানি জায়গায় 80-90 হাজার টাকা খরচ হইলে ধান বেশি 60,000-65,000 টাকা। কানি প্রতি আমাকে
20,000 30,000 টাকা লস হয়। 1150 টাকা রেট 49 ধান চিকন ধান, এতে লাভ তো দূরের কথা, এবছর কুটাও থাকবে না বাবু। তবে এত কিছুর পরেও উপকূলীয় এই জেলা আমন উৎপাদনে আগের রেকর্ড ধরে রাখবে এমন আশা জেলা কৃষি বিভাগের। আমাদের যে উৎপাদন লক্ষ্যমাত্রা ধার্য করা ছিল সেটি ছিল 6,25,000 মেট্রিক টন ধান। তা আমরা আশা করতেছি ইনশাল্লাহ আমরা সেই উৎপাদন লক্ষ্যমাত্রায় আমরা এবারে পৌঁছতে পারবো। চলতি মৌসুমে জেলার প্রায় 1,89,950 হেক্টর জমির মধ্যে 89 হেক্টর জমিতে হাইব্রিড, 1,09,546 হেক্টর জমিতে উপসি এবং 80,315 হেক্টর জমিতে স্থানীয় জাতের ধান চাষ করা হয়েছে। আর ধানের উৎপাদন লক্ষ্যমাত্রার ধরা হয়েছে 6,25,000 মেট্রিক টন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। অবশেষে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ইউনিট প্রতি 1 টাকা 3 পয়সা বাড়িয়ে 6 টাকা 20 পয়সা নির্ধারণ করেছে এনার্জি রেগুলেটরি কমিশন। আগামী মাসে নতুন এই দাম কার্যকর হবে। তবে এখনই বাড়ছে না গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম। তারা কিন্তু দাবি করেছিল প্রায় 9 টাকা 4 টাকা 45 পয়সা গ্যাস দরে প্রতি ঘনমিটার। আমরা এটা 5 টাকা 2 পয়সা ইতিমধ্যে হয়েছে। সেই বিবেচনায় আমরা মূল্যহার নির্ধারণ করে বাড়িতে বলে 6 টাকা 17 পয়সা হয়েছে, নতুবা এটা 60 টাকার উপরে চলে যেত। একেবারে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে এইটুকু নির্ণয় করেছে। এবারে আন্তর্জাতিক সংবাদ। ইন্দোনেশিয়ায় 5.6 মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 162 জনে। আহত হয়েছেন অন্তত 326 জন। সোমবার দেশটির প্রধান দ্বীপ জাভা মাঝারি মাত্রার এই ভূমিকম্পে কেঁপে ওঠে। এতে ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ভূমিধসের ঘটনাও ঘটেছে। পশ্চিম জাভার গভর্নর রিদওয়ান কামিল জানিয়েছেন, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাজধানী জাকার্তার প্রায় 75 কিলোমিটার দক্ষিণ পূর্বে সিয়াঞ্জুর শহর। জাকার্তায়ও এই ভূকম্পন অনুভূত হয়। ভূকম্পন শুরুর পর নগরীর বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে ভবনের বাইরে নেমে আসেন। ভূমিকম্পে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির নতুন কমিটির সদস্যদের নিয়ে রাজধানীতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নগরের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ব্যবসায়ীদের প্রতি ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ করে কাজ করার আহ্বান জানান সংগঠনের নেতারা। সংগঠনের উপদেষ্টা নাজমুল হাসান মাহমুদ, সভাপতি আরিফুর রহমান টিপু, সাধারণ সম্পাদক আল আমিন এই সময় উপস্থিত ছিলেন। এবারে পার্টিস খেলার খবর। গ্যারেথ বেলে পেনাল্টিতে বিশ্বকাপে গ্রুপ বির ম্যাচে যুক্তরাষ্ট্রের সাথে 1-1 গোলে ড্র করেছে ওয়েলস। সোমবার আহমেদ বিন আলী স্টেডিয়ামে বল দখলে মার্কিনিরা এগিয়ে থাকলেও গোলের সুযোগ বেশি তৈরি করে 64 বছর পর বিশ্বকাপ খেলতে আসা ওয়েলস। তবে ম্যাচের 36 মিনিটে টিম উইয়ার গোলে শুরুতে এগিয়ে যায় গ্রেগ বের হোল্ডারের দল। এরপর 81 মিনিটে পেনাল্টি পায় ওয়েলস, আর তা থেকে গোল করে দলকে 1 পয়েন্ট পাইয়ে দেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা গ্যারেথ বেল। 2-0 গোলের জয়ে কাতার বিশ্বকাপ শুরু করল নেদারল্যান্ডস। দোহার আল থুমামা স্টেডিয়ামে এ গ্রুপের ম্যাচে ইউরোপের দল নেদারল্যান্ডসের সাথে সমান তালেই লড়াই করে আফ্রিকান প্রতিনিধি সেনেগাল। আক্রমণ আর পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা, কিন্তু প্রথমার্ধে কোনো দল গোলের দেখা পায়নি। অবশেষে 84 মিনিটে ডি জংয়ে 52 বলে মাথা ছুঁয়ে দলকে লিড পায় দেন নেদারল্যান্ডসের ফরওয়ার্ড কোডি গাকপো। খেলা শেষে ইনজুরি টাইমের 9 মিনিটে ডাচদের হয়ে দ্বিতীয় গোল করেন বদলি খেলোয়াড় ক্লাসেন। আগামী 25 নভেম্বর ইকুয়েডরের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে টোটাল ফুটবলের জনক নেদারল্যান্ডস। The Netherlands on many a line. Boulaye Dia, and Dia got us, and that would make sense if Dia ahead of him. বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় মেতেছেন রংপুরের আর্জেন্টাইন সমর্থকরা। সোমবার পাবলিক লাইব্রেরি মাঠ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। প্রিয় দলের বিশাল পতাকা হাতে শত শত সমর্থকের নাচ ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা নগরী।
এই সময় চলতি বিশ্বকাপে তাদের ফেভারিট দল বিশ্বকাপ নিজেদের ঘরে তুলবে বলে আশাবাদ ব্যক্ত করেন সমর্থকরা। আজ বড় পর্দায় পাবলিক লাইব্রেরি মাঠে আর্জেন্টিনার খেলা দেখানোর আয়োজন করেছেন আর্জেন্টিনা ফ্যান ক্লাবের সংগঠকরা। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। বিশ্বকাপে বিকেলে সৌদি আরবের মুখোমুখি আর্জেন্টিনা, প্রতিটি মুহূর্ত রাঙাতে চান লিওনেল মেসি। বাংলাদেশ থেকে হজে যাওয়ার সুযোগ পাবেন 1,30,000 মুসল্লি, জানালেন ধর্ম প্রতিমন্ত্রী। বৃহস্পতিবার যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে সাজ রব। এবং রওশন এরশাদ দেশে আসার পর জাতীয় পার্টির দ্বন্দ্ব মিটে যাবে বললেন মশিউর রহমান রাঙা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।